অধ্যায় ৮ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আজ যদি বিশ্বের যে কোনো দেশের কোনো বিজ্ঞানমনস্ক কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী কে, স্বাভাবিক উত্তর পাওয়া যাবে আলবার্ট আইনস্টাইন। খুব কম সংখ্যক বিজ্ঞানী আইনস্টাইনের মতো তার মৌলিক কাজের সংখ্যা, বৈচিত্র্য এবং অপরিসীম গুরুত্ব বিবেচনাতে বিখ্যাত হতে পেরেছেন। আইনস্টাইন তার বহু বৈচিত্র্যময় বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি আপেক্ষিক তত্ত্বের জন্য, আপেক্ষিক তত্ত্বের মধ্যে আপেক্ষিকতা বিশেষতার জন্য তার কাছে তিনি সম্বন্ধে পরিচিত। 1905 সালে তার বয়স মাত্র 26 বছর, তখন তিনি আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রকাশ করেন। আমাদের মৌলিক চিন্তা চেতনা বিশেষের অনেক কিছুরই পরিবর্তন সাধন করা হয়েছে আপেক্ষিক বিশেষ তত্ত্ব। পারমাণবিক বিজ্ঞানের ক্রম বিকাশের ক্ষেত্রে আপেক্ষিক তত্ত্বের ভূমিকা অপরিসীম। এই তত্ত্বের সাহায্যে আমরা দেখব যে বিজ্ঞান, যে স্থান, কাল, দৈর্ঘ্য এবং কোনোটি পরমরাশি বা নিরপেক্ষ নয়, এগুলো হচ্ছে পরিবর্তনশীল। চিরায়ত বলবিজ্ঞানে তার কাছে বড় এবং স্বাধীন শক্তি হলেও তার হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে সমতুল্য। এই তত্ত্ব থেকে দেখা যায় যে বয়সের পরে কোনো বস্তু আলোর বেগে এবং বেশি বেগে চলতে পারে না, তা যত বল বস্তুর উপর প্রয়োগ করা হয় না কেন। আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা, কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স। আলোর প্রকৃতি সম্পর্কে তার হচ্ছে বিভিন্ন সময় বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব প্রদান করেন। 1675 সালে বিজ্ঞানী নিউটন আলোর কণিকা তত্ত্ব, 1678 সালে বিজ্ঞানী হাইগেন্স আলো তরঙ্গ তত্ত্ব এবং 1686 সালে তার হচ্ছে ক্লার্ক ম্যাক্সওয়েল এবং আলোর চুম্বকীয় তরঙ্গ প্রদান করেন। 1887 সালে জার্মান পদার্থবিদ হেনরিক হার্টজ পরীক্ষামূলকভাবে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব সুপ্রতিষ্ঠিত করেন। ওই সময় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে তার বছর পরীক্ষা নিরীক্ষার জন্য কসমিক কালেও আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার করেন, কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া চুম্বক দ্বারা ব্যাখ্যা করা সম্ভব হয়নি। আলোর তরঙ্গ অভাবনীয় সব আলোর জন্য কৃষ্ণ বস্তুর বিকিরণ, ব্ল্যাক বডি রেডিয়েশন, কম্পাউন্ড ক্রিয়া, রমণী ক্রিয়া, পারমাণবিক প্রণালী তার হচ্ছে তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে গিয়ে 1900 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তন করেন এবং প্লাঙ্কের কোয়ান্টাম অনুসারে হচ্ছে বিকিরণ কোয়ান্টামী। তাই এই তত্ত্ব অনুসারে কোনো বস্তু বিকিরণ বা শক্তি নির্গত হয় কিংবা কোনো বস্তু বিকিরণ শোষণ করে, কখন তা নিরবিচ্ছিন্নভাবে হয় না। নিঃসরণ শোষণের জন্য তার হচ্ছে শক্তি বিচ্ছিন্নভাবে শক্তি প্যাকেটটার রূপে তারা হচ্ছে নির্গত বা শোষিত হয়ে থাকে। সব একটি পূর্ণসংখ্যার শক্তিকে এই গুচ্ছ শক্তি কোয়ান্টাম সংখ্যা বলা থাকে। একটি কোয়ান্টাম সংখ্যা ইজ হলো মিউ। মিউ হচ্ছে তার কম্পাঙ্ক এবং এইচ হচ্ছে এটি ধ্রুবক, যা প্লাঙ্কের ধ্রুবক নামে পরিচিত। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পরিবর্তিত সম্প্রসারিত করে আইনস্টাইন ফোটন গণনার প্রবর্তন করেন। আইনস্টাইনের তড়িৎ ক্রিয়ার আইনস্টাইনের মতে তার শুধুমাত্র নিঃসরণ বা শোষণের সময় যে একক বিচ্ছিন্ন কোয়ান্টাম রূপে শোষিত বা নির্গত হয় তা নয়, কোনো স্থানের মধ্যে দিয়ে প্রবাহের কোয়ান্টাম হিসেবে নির্গত হতে হয়। কোনো ধাতুর উপর বলে আহরিত ফোটনের সাথে তার ইলেকট্রনের স্থিতিস্থাপক সংঘাত ঘটে, এই অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রনগুলো হয় এবং হচ্ছে আপাতিত ফোটনের সমস্ত শক্তি শোষণ করবে অথবা কোনো শক্তি শোষণ করবে না। শোষণের ক্ষেত্রে যদি ফোটনের শক্তি ধাতু বিশেষ ইলেকট্রনের বন্ধন শক্তি অপেক্ষা বেশি হতে হয়, তবে আলোক ইলেকট্রন নির্গত হয়। তড়িৎচুম্বকীয় ফোটন তড়িৎ স্রোত হিসেবে বিবেচনা করলে আলোক তড়িৎ ক্রিয়া, তার হচ্ছে কৃষ্ণ বস্তু বিকিরণ, তার হচ্ছে পারমাণবিক বর্ণালী, কম্পাউন্ড ক্রিয়া ইত্যাদি ব্যাখ্যা করা যায়। তবে এই তথ্য দ্বিবীজের অপবর্তন ও সমাবর্তন ইত্যাদি ব্যাখ্যা করা যায় না। অপরদিকে বিকিরণ তরঙ্গ তত্ত্ব সঠিকভাবে ব্যতিচার অপবর্তন সমাবর্তন ইত্যাদি ব্যাখ্যা ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারে। তাই আধুনিক বিজ্ঞানে বিকিরণ কখনো তরঙ্গ রূপে কখনো কণার স্রোত রূপে আচরণ করে, তা পরস্পর পরিপক্ক হতে গিয়ে তরঙ্গ কণিকা তত্ত্ব বলা হয়। 1924 সালে ফরাসি বিজ্ঞানী তার হচ্ছে লুইস ডি ব্রগলি তার হচ্ছে দেখান যে এইটি কণার স্রোত তার হচ্ছে এর মতো আচরণ করতে পারে। সুতরাং ম্যাক্সওয়েল প্লাঙ্কের আলোক কোয়ান্টাম তত্ত্ব এবং আইনস্টাইনের আপেক্ষিকতা বিশেষ তত্ত্ব প্রবর্তনের মাধ্যমে আধুনিক পদার্থবিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে। প্রসঙ্গ কাঠামো, চিরায়ত নিউটনীয় বলবিদ্যার তিনটি মৌলিক রাশি ধারণা রয়েছে। এগুলো হচ্ছে স্থানাঙ্কাল ভর এবং চিরায়ত বলবিদ্যার মতে তারপর স্থানাঙ্কাল ভর ধ্রুব, তারপর কিন্তু আইনস্টাইনের মতে এগুলো পরম নয়, কিছু নয়, সবে আপেক্ষিক। আইনস্টাইনের এই তত্ত্বই আপেক্ষিক তত্ত্ব নামে পরিচিত। কোনো বস্তুর আপেক্ষিক অবস্থান এবং গতি বর্ণনার জন্য তা হচ্ছে আমাদের একটি প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন হয়ে থাকে, যার সাপেক্ষে বস্তুর স্থির বা চলমান অবস্থা নির্দেশ করা যায়। দূরের বা কাছের কোনো বিন্দুর সাপেক্ষে দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানে কোনো বিন্দুকে সুনির্দিষ্ট করা যায়, একে প্রসঙ্গ কাঠামো বলা যায়। অন্যতম কথা বলা যায় কোনো বস্তুর গতি বা বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবহার করা হয় এবং যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা যায় তাদেরকে প্রসঙ্গ কাঠামো বলা হয়ে থাকে। যেমন ঘরে সিলিং ফ্যানকে তার হচ্ছে নির্দিষ্ট করে থেকে যে কোনো কোনাকে মূলবিন্দু ধরে তার হচ্ছে দৈর্ঘ্য উচ্চতা বরাবর নির্দিষ্ট পরিমাণ স্থান স্কেল ফিতা দিয়ে তার হচ্ছে পরিমাপ করে ফ্যানের অবস্থান নির্দিষ্ট করা যায়। মনে করা যাক 3 মিটার প্রস্থ 2 মিটার এবং বস্তা বরাবর 3 মিটার মেপে ফ্যানে নির্দিষ্ট করা হলো। তারপর এই ক্ষেত্রে ফ্যানের স্থানাঙ্ক 3 2 3 এটি মূলবিন্দুর সাপেক্ষে আবার ঘরের বা বাড়ির দিকে মূলবিন্দুতে কল্পনা করা স্থানাঙ্ক পরিবর্তন হবে। সবচেয়ে সহজ এবং পরিচিত কাঠামো লোকাদিজি অক্ষ পদ্ধতি। এর দ্বারা তারপর একটি বস্তুর অবস্থান 3 অপরস্পর অক্ষ এক্স ওয়াই জি তারপর নির্দিষ্ট করা হয়ে থাকে। প্রসঙ্গ কাঠামো দুই প্রকার হয়ে থাকে, জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। নিচে এই দুই ধরনের প্রসঙ্গ কাঠামো আলোচনা করা হলো। জড় প্রসঙ্গ কাঠামো, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তার হচ্ছে যেসব প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র এবং নিউটনের গতির সূত্রের প্রথম সূত্র প্রযোজ্য হয় তাদেরকে জড় কাঠামো বা জড় প্রসঙ্গ কাঠামো বা জড়তার কাঠামো বলে। এই আবর্তনের কাঠামো বা গ্যালিলীয় কাঠামো বলা থাকে ভূপৃষ্ঠের তুলনা সমবেগে
গতিশীল সকল বস্তুর সাথে যুক্ত কাঠামোতে তার হচ্ছে নিউটনের জড়তার সূত্র প্রযোজ্য হলে এরাও প্রত্যেকে একটি জড়তার কাঠামো, কিন্তু ঘূর্ণায়মান বস্তু তার হচ্ছে জড়তার কাঠামো নয়। বস্তুর গতির হ্রাসবৃদ্ধির ক্ষেত্রে মন্দন ত্বরণের সৃষ্টি হয় এবং সমবেগে চলে না। এটি জড় কাঠামো নয়, তাই হচ্ছে অর্থাৎ ভূপৃষ্ঠের তুলনায় সমবেগে সম্পন্ন হলে কাঠামোটি জড় কাঠামোর প্রসঙ্গ হলো তার হচ্ছে এই ধরনের কাঠামোতে ত্বরণ এই হলো ডি স্কয়ার বাই আর বাই ডিটি স্কয়ার, তার হচ্ছে কারণ প্রযুক্ত বলে এফ ইকুয়াল টু এম এ ডি স্কয়ার এক্স বা ডিটি স্কয়ার এ এক্স ইকুয়াল টু 0, ডি স্কয়ার ডিটি স্কয়ার ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু 0, ডি স্কয়ার জেড ডিটি স্কয়ার জেড ইকুয়াল টু 0। 8.2.2 তার হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো, যে কাঠামো থেকে জড়তা সূত্র এবং নিউটনের গতিজীবনের প্রথম সূত্র প্রযোজ্য হয় না তাদেরকে অজড় কাঠামো বলা থাকে। ঘূর্ণায়মান এবং অসমবেগে চলমান প্রসঙ্গ কাঠামো অজড় কাঠামো এই ধরনের গঠনকে কাল্পনিক বল দ্বারা ত্বরণ ঘটে। উদাহরণ সমবেগে চলমান দ্বারা রয়েছে, এটি বাসের ভেতর ফুটবল রাখা হচ্ছে, ব্রাশটি ব্রেক কষলে মনে হবে ভাষা নদী ফুটবলটি ত্বরণ আছে। ফুটবলটির উপর বাহ্যিক কোনো বল ক্রিয়া করেনি, কিন্তু ফুটবলটিকে বাসের ভেতর ত্বরিত প্রসঙ্গ কাঠামো দিকে বলে মনে হচ্ছে বাহ্যিক বল ক্রিয়া করছে। ধরা যাক এস প্রাইম কাঠামো এস সাপেক্ষে এ নট ত্বরণে গতিশীল, তাহলে কণা এ প্রকৃতপক্ষে এ সকল কণা তার হচ্ছে প্রসঙ্গ কাঠামো এস এর সাপেক্ষে স্থির আকার থাকলে তার হচ্ছে কাঠামো এস প্রাইম সাপেক্ষে তা মাইনাস এই নট ত্বরণে গতিশীল মনে হবে। সুতরাং একটি কণা তার পাশে একটি কণা এস জড় কাঠামোতে এ ত্বরণে গতিশীল, এস প্রাইম কাঠামোতে ত্বরণ হবে এ প্রাইম ইকুয়াল টু এ মাইনাস এ নট। এখানে কণাটির এম হলে তার পাশে এস প্রাইম কাঠামোতে ক্রিয়াশীল বল পাওয়া যায়, তার পাশে এফ ইকুয়াল টু এম এ, তার হচ্ছে এম ইকুয়াল টু এ মাইনাস এ নট, এ ইকুয়াল টু হচ্ছে এ এম এ মাইনাস এম এ নট, তার পাশে এম ইকুয়াল টু এফ, তার পাশে জড় কাঠামো, তার পাশে এস, তার পাশে ক্রিয়াশীল বল এফ প্রাইম ইকুয়াল টু এফ মাইনাস এম এ নট। এম নট ইকুয়াল টু এফ নট, তার পাশে এফ প্রাইম ইকুয়াল টু এফ মাইনাস এফ নট, তার পাশে এফ ইকুয়াল টু এফ প্রাইম ইকুয়াল টু এ মাইনাস এফ নট, তার পাশে এস কাঠামোতে কোণাটির উপর ক্রিয়াশীল না হলে তার হচ্ছে এফ নট ইকুয়াল টু এম নট। কাল্পনিক এস প্রাইম কাঠামো সাপেক্ষে ক্রিয়াশীল রয়েছে এস প্রাইম কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো 8.3 মাইকেলসন মডেলের পরীক্ষা। 1861 সালে তার হচ্ছে ম্যাক্সওয়েলের সমীকরণগুলি আবিষ্কারের পর দেখা গেল যে বিদ্যুৎচুম্বকীয় তরঙ্গ শূন্যস্থানের সাথে আলোর বেগে প্রবাহিত হতে থাকে। পরে হার্টজ তার পরীক্ষা দ্বারা প্রমাণ করেন আলোক বিদ্যুৎচুম্বকীয় তরঙ্গ। ওই সময় বস্তু মাধ্যম ব্যতিরেকে রেখে তরঙ্গের চলাচল চিন্তা করা সম্ভব ছিল না, তাই মনে করা হয়েছে বিশ্বের সর্বত্র এমনকি মহাশূন্যে অনুপরমাণু অন্তরাও একটি মাধ্যম আছে যার মধ্য দিয়ে গ্রহণ কথা ছুটে চলে, যে মাধ্যমে কোনো বস্তুকে গতিকে বাধা দেয় না। আর যারাও জানেনি সেই মাধ্যমকে দেওয়া হয়েছিল ইথার মাধ্যম। সেই ইথার মাধ্যম কি স্থির কাঠামোকে অধিকার প্রাপ্ত কাঠামো বলা হয়েছিল। বার্লির পরীক্ষা হতে জানা গেছে পৃথিবী ইথার মাধ্যমে 30 কিলোমিটার পার সেকেন্ড বেগে বিচরণ করে এবং পরিবেশে ইথার মাধ্যমে কোনো রূপ আলোড়িত করে না। পৃথিবী ও ইথারের মধ্যে আপেক্ষিক বেগে এবং পরিমাপের জন্য অনেক বিজ্ঞানী অনেক পরীক্ষা নিরীক্ষা করেন, কিন্তু মাইকেলসন মডেলের পরীক্ষাটি ছিল নাধর্মী পরীক্ষা, তাই এই পরীক্ষা বিজ্ঞানী মহলে যথেষ্ট আলোড়নের সৃষ্টি করে। এই নাধর্মী পরীক্ষায় প্রকৃতির ইথার মাধ্যমে প্রকৃতির বিষয়ক রসদ গঠিত হয়ে থাকে। মাইকেলসন তার পরীক্ষার জন্য অভূতপূর্ব সূচক যন্ত্র আবিষ্কার করেন, যার ফলে তিনি নোবেল পুরস্কার সম্মান লাভ করেন। তাই তার যন্ত্রের নামকরণ করা হয় থাকে মাইকেলসন বেতাচার মাপক যন্ত্র। তার হচ্ছে এই পরীক্ষাটি পদার্থবিজ্ঞানের ইতিহাসে এক শ্রেণীর পরীক্ষা, যা ইথার মাধ্যমে যে অস্তিত্ব নেই তা পরিষ্কারভাবে বোঝা যায়। এই যন্ত্রে একটি একরং বিশিষ্ট আলোক রশ্মি, যা হতে লেন্সের মাধ্যমে সমান্তরাল হয়ে একটি রশ্মি 45 ডিগ্রি কোণে হেলান দিয়ে তার পাশে অদস্বচ্ছ কাঁচা প্লেটে P1 আপতিত হয়। এই আপতিত রশ্মি এই বিন্দুতে সমকোণে দুই অংশে বিভক্ত হয়ে থাকে। একটি অংশে P1 উপরিতল হতে প্রতিফলিত হয়ে আড়াআড়িভাবে M1 দর্পণে আপতিত হয় এবং তার পাশে পুনরায় প্রতিফলিত হয়ে একই পথে দূরবীন পথে টিতে ফিরে আসে। তার পাশে অপরটি রশ্মিটি তার পাশে P1 প্লেটের ভেতরে প্রতিচ্ছাদিত হয়ে তার লম্বিতভাবে M2 দর্পণে আপতিত হয়ে থাকে, পুনরায় প্রতিফলিত হয়ে প্রথম রশ্মির সাথে মিলিত হয়। এই আলোক রশ্মিতে সমান পথ অতিক্রম করে, তার হচ্ছে এমন এমটি তার পাশে সম্মুখ ফাঁকা ভালোভাবে উপর প্রযুক্ত করা হলে পুনঃপুনিকে প্রতিফলন না ঘটিয়ে দর্পণ থেকে সমকোণে সাজানো হয়। P1 প্লেটে হতে তার হচ্ছে উভয় দর্পণের তারপর হচ্ছে দূরত্ব D ধরা হয়ে থাকে। এখানে P2 তারপর হচ্ছে ক্ষতিপূরণকারী তার হচ্ছে প্লেটের দ্বারা তার হচ্ছে কাচের মধ্যে অতিক্রান্ত দুই রশ্মির ক্ষেত্রে সমান থাকে। যদি আলোক রশ্মি ঠিক সমান্তরাল হয়ে থাকে P1 প্লেট হতে AB AC এবং D এর সমান হতে M1 M2 এবং প্রতিফলিত রশ্মি তারপর হচ্ছে একই দশায় থাকে, তাহলে টিতে উজ্জ্বল আলোর বিদেশির নকশা দেখা যায়। তারপর হচ্ছে M1 M2 এর মাধ্যমে হচ্ছে কোণ রেখার সমকোণ হয়ে থাকে বিদ্যুৎ নকশাটি বৃত্তাকারে সমকেন্দ্রিক বিশিষ্ট রেখার সমষ্টি হয়ে থাকে M1 M2 এর কোণের মধ্যে কোণ রেখার সমকোণের চেয়ে কম দেখা যায়, যা পরীক্ষায় রাখা হয়েছিল। তবে বিদ্যুৎ নকশাটি কয়টি সমতল সরল রেখায় সমষ্টি হয়ে থাকে। মনে করি ইথার মাধ্যমে সাপেক্ষে যন্ত্রের ডান দিকে V এবং বিপরীত দিকে -V। যদি আলোর দিকে C ধরা হয়ে থাকে তাহলে যন্ত্রের সাপেক্ষে আলোর বেগ হবে C-B AC বরাবর এবং A থেকে C তে যেতে T1 সময় লাগে, T1 = D - C/V। আলোর রশ্মি M2 হতে প্রতিফলিত হয়ে ফেরত আসার সময় যন্ত্রের সাপেক্ষে আলোর বেগ হবে C+B এবং T2 হচ্ছে D/C+B। এ হতে সি এবং সি হতে এতে ফিরে আসতে মোট সময় টি হলে তারপর হচ্ছে টি ইকুয়াল হচ্ছে T1 + T2। ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা ইকুয়াল 6 × 10⁻10⁻5 সেন্টিমিটার পার সেকেন্ড। n = 2dv²/λc² = 0.4। পরীক্ষালব্ধ ফলাফল বিশ্লেষণে পরীক্ষা ব্যতিচার নকশার অবসান ব্যতিচার বিস্তৃতির 25 ভাগের 1 ভাগ, যা মাইকেলসনের তার হচ্ছে সূক্ষ্ম যন্ত্র মাপা সম্ভব হয়ে থাকে। এই অবসানের পরিমাণ এতই সামান্য যে নগণ্য ধরা হয়।
অতএব মাইকেলের মতে বেসিক চার্টগুলোর কোনো অপসারণ হয়নি, এটি হতে দিতে না। এই সিদ্ধান্ত উপনীত হচ্ছেন যে ইথেরের প্রকল্পের ফলাফল ভুল, বা ইথেরের পৃথিবী বা ইথেরের মধ্যে কোনো আপেক্ষিক বেগ নেই। তার হচ্ছে এই পরীক্ষাটি পৃথিবীর গভীর উপরে বছরের বিভিন্ন সময় স্থানে এমনকি লেজার রশ্মি ব্যবহার করে তার হচ্ছে কি ফলাফল পাওয়া যায়, ফলে ইথার প্রবাহ এতটি ভুল প্রমাণিত হয়েছে। এই সমস্ত ফলাফল বিবেচনা করে আইনস্টাইন তার দ্বিতীয় স্বীকার্য বলেছেন শূন্যস্থানে আলোর বেগ বিশ্বজনীনভাবে ধ্রুব। বিজ্ঞানী মাইকেলসন মর্লির কাগজ অস্তিত্বের প্রমাণের জন্য দেড় বছর পরীক্ষা সম্পাদন করে এবং তাদের পরীক্ষা হতে নিম্নলিখিত সিদ্ধান্ত আসা যায়: ইথার বলতে বেশি কিছু নয়, তারপর গ্যালিলিওর রূপান্তর সঠিক নয়। আলোকের বেগে একটি ধ্রুব রাশি, তারপর এটি উৎস এবং পর্যবেক্ষণ মাধ্যমের গতির উপর নির্ভর করে না। ইথার বলতে বেশি কিছু নেই বলেছেন বিজ্ঞানী মাইকেলসন মর্লি। আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব, তারপর স্থানকাল পরে নিউটন নিরপেক্ষ ছিলেন, কিন্তু আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বে এগুলোকে আপেক্ষিক নিরপেক্ষ শব্দ অর্থ হচ্ছে কোনো কিছু সাপেক্ষে পরিবর্তনশীল নয়। পূর্বে কাঠামো উল্লেখ করা হয়েছে যে তারপর কোনো বস্তুর অবস্থান এবং গতিবেগ পরিমাপের জন্য এটি কাঠামোর প্রয়োজন হয়ে থাকে এবং উক্ত কাঠামোর সাপেক্ষে বস্তুর উপস্থিতি তিনটি সংজ্ঞা প্রকাশ করে। এছাড়া পরিমাপের জন্য অন্য কোনো মাপদণ্ডের প্রয়োজন হয়, এগুলো দেশে কালের কাঠামো নামে পরিচিত। বলবিদ্যা শাস্ত্র নিউটনের তিনটি সূত্রের উপর প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেখানে উল্লেখ ছিল না কাঠামোর সাপেক্ষে সূত্রগুলো প্রযোজ্য। বলবিদ্যার ধারণা হতে ও জানা গেছে যে সব পরিমাণে কাঠামোর সাপেক্ষে নিউটনের সূত্রগুলো সত নয়। নিউটনের গতিসূত্রের প্রথম সূত্র আলোচনা করলে দেখা যাবে যে একাধিক নিরীক্ষকের কাছে কোনো বস্তুর সমবেগ থাকে না, তাই গতি স্থির এবং নিরপেক্ষের কোনো অবস্থা থাকতে পারে না যদি কোনো বস্তু পারিপার্শ্বিক এবং কোনো কিছু সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে, তার নাম স্থিতি। আর যদি পরিবর্তন করে তার নাম হচ্ছে গতি। কাজে আপেক্ষিক স্থিতি এবং আপেক্ষিক গতি ছাড়া কিছু বলা অর্থহীন। নিউটন পরম বেগের ধারণা বিশেষ ছিলেন। পক্ষান্তরে আইনস্টাইন স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন যে স্থানকাল ভর এদের কোনো নিরপেক্ষ বা পরম কিছু নয়। তার হচ্ছে এগুলো আপেক্ষিক। এই তিনটি বিষয়ের উপর প্রত্যেকটি অন্য কোনো কিছু সাপেক্ষে বিবেচিত হয়ে থাকে, অর্থাৎ কোনো বস্তুর অন্য কোনো কিছুর সাপেক্ষে বিবেচিত হওয়ার নামই হচ্ছে আপেক্ষিকতা। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে পরম গতি নিরর্থক সব গতি আপেক্ষিক। আপেক্ষিকতার মূলত দুভাগে বিভক্ত: আপেক্ষিকতার সাধারণ সার্বিক তত্ত্ব, দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি; আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, দ্য স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আপেক্ষিকতার সাধারণ বা সার্বিক তত্ত্ব, তারপর হচ্ছে ঊর্ধ্ব গতিশীল বস্তুসমূহ, তারপর হচ্ছে সিস্টেম নিয়ে আলোচনা করা হচ্ছে, যেমন হচ্ছে সূর্য, চন্দ্র, নক্ষত্র, ধূমকেতু, তারপর চুলকাপিনি ইত্যাদি গতি মধ্যাকর্ষণ সমগ্র বিশ্বের সম্পর্কে বৈজ্ঞানিক এবং দার্শনিক মতবাদ সমূহ। আর আপেক্ষিকতা সাধারণ তত্ত্বের অন্তর্ভুক্ত হতে এটি প্রকাশিত হতে 1916 সালে। পক্ষান্তরে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব শুধু তুলনায় সমগতিতে সঞ্চালনশীল বা অসঞ্চালনশীল অপরিবর্তনশীল গতি বিশিষ্ট বস্তু বা সিস্টেম নিয়ে আলোচনা করা হচ্ছে। বস্তুত বিশেষ তত্ত্ব বা সার্বিক তত্ত্ব সাধারণ তত্ত্বের একটি বিশেষ রূপ। এটি আবিষ্কার করা হতে 1905 সালে। এই অধ্যায়ে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব এবং মৌলিক স্বীকার্য, তার হচ্ছে 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রবর্তন করে, যা নিম্নলিখিত দুটি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। এই স্বীকার্য দুটি আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্য বলে। এই নিম্নে স্বীকার্য দুটির বিবিধ এবং ব্যাখ্যা করা হলো। আপেক্ষিকতার মৌলিক স্বীকার্যসমূহ: প্রথম স্বীকার্য, তার হচ্ছে জড় কাঠামোতে এবং গ্যালিলিও কাঠামোতে তারপর হচ্ছে পদার্থবিজ্ঞানের শুধু সময় একই থাকে। অন্য কথা বলা যায় যে পরস্পরের সাথে সমবেগে ধাবমান সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো এই রূপে সমীকরণ দ্বারা প্রকাশ করা যেতে পারে। ব্যাখ্যা: নিউটনের গতিসূত্রের প্রথম সূত্র যে প্রসঙ্গ কাঠামোতে প্রযুক্ত হয়ে থাকে তা চলমান কাঠামো বলা হয়ে থাকে বলে। আর যদি কোনো বস্তু স্থির বা গতি থাকে তাহলে উপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে এর অবস্থার কোনো পরিবর্তন হয় না। এই সূত্র অনুসারে দুজন পর্যবেক্ষক একই রৈখিক বেগে চলতে থাকলে যে কোনো ভৌত সূত্রের রূপ বা অবস্থা চলতে থাকবে। উদাহরণ: সমগতি সম্পন্ন কোনো ট্রেন যাত্রী কামরার ভিতর থেকেও কোনো পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে পারবে না যে ট্রেন স্থির রয়েছে না চলছে। পদার্থবিজ্ঞানের সকল পরীক্ষার ফল ট্রেন স্থির থাকলেও যা হবে, সমবেগে চললে তাও পাওয়া যাবে। দ্বিতীয় স্বীকার্য, শূন্যস্থানে সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সর্বদা একই থাকে। তারপর হচ্ছে এই বেগ আলোক প্রবাহের দিকে উৎস এবং পর্যবেক্ষকের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। ব্যাখ্যা: এই স্বীকার্যের পরিপ্রেক্ষিতে ইথারের অস্তিত্ব স্বীকার করে এবং কোনোভাবেই সম্ভব হয় না। তাছাড়া ইথার মাধ্যমে ওজন বা সান্দ্রতা কিছু নির্ণয় করা যায় না, বা আইনস্টাইনের মতে আলোক পরিবাহী ইথারের প্রবর্তন অনাবশ্যক। মাইকেলসন মডেলের পরীক্ষা এবং পরবর্তী যুগে তার বছর পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হয়েছে যে শূন্যস্থানে বায়ুর মাধ্যমে আলোকের বেগ এবং আলোক প্রবাহের দিক উৎস এবং পর্যবেক্ষক আপেক্ষিক এবং খোঁজে নির্ভরশীল নয়, এটি একটি ধ্রুবরাশি। গ্যালিলিও রূপান্তর: যদি কোনো ঘটনা একই সাথে তার হচ্ছে দুটি পৃথক কাঠামোয় ঘটে, তবে স্বাভাবিকভাবে দুটি কাঠামোর জন্য তার হচ্ছে দুই প্রকার সেটের স্থিরাঙ্ক পাওয়া যাবে। উক্ত ঘটনার জন্য সেট স্থিরাঙ্ক সম্পর্কে করেছেন নিমিত্তের যে সমীকরণ পাওয়া যায় তাদেরকে গ্যালিলিও রূপান্তর সমীকরণ বলে। যদি দুটি কাঠামোই যদি অভ্যন্তরীণ কাঠামো থাকে তবে সে রূপান্তরকেও গ্যালিলিও রূপান্তর বলে। গ্যালিলিও রূপান্তর ও বেগের রূপান্তর উভয়ই আপেক্ষিকতার বিশেষে দুটির পরিপন্থী। কীভাবে পরিপন্থী তা এখন আলোচনা করা হবে। গ্যালিলিও রূপান্তরের সীমাবদ্ধতা: আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রথম স্বীকার্য অনুসারে ও চ কাঠামোতে পদার্থবিজ্ঞান সূত্রগুলো অবশ্যই একই রূপ হবে, কিন্তু
বিদ্যুৎ চুম্বকীয় সূত্রগুলোর ক্ষেত্রে এক কাঠামোর জন্য তার সমীকরণগুলি অপর কাঠামোতে প্রকাশ হতে হলে ভিন্ন রূপ হয়। এটি আপেক্ষিকতার প্রথম শিকার্যের পরিপন্থী। ২. পুনঃ আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের দ্বিতীয় শিকার্য অনুসারে তার অ, চ এবং ছ উভয় কাঠামোতে আলোর বেগ একই হবে, কিন্তু গ্যালিলিও রূপান্তরে ভিন্ন রূপ হয়ে থাকে। ব্যাখ্যা: ধরা যাক অচ কাঠামোতে এক্স অক্ষে তার পরিমাপ করে আলোর বেগ c এবং সমীকরণ ৮.৫ অনুসারে চ কাঠামোতে আলোর বেগ হবে c প্রাইম ইকুয়াল টু c মাইনাস b। আলোর বেগ পর্যবেক্ষকের বেগের নির্ভরশীল আপেক্ষিকতার দ্বিতীয় শিকার্যের পরিপন্থী। লরেন্জের রূপান্তর যে রূপান্তর সূত্র প্রয়োগ করে বিদ্যুৎ চুম্বকীয় সমীকরণ একে জোর কাঠামোতে বিভিন্নভাবে প্রকাশিত হলে তার লরেন্জ রূপান্তর সমীকরণ নামে পরিচিত। লরেন্জ এই রূপান্তর সূত্র এবং নিম্নলিখিত দুটি শিকার্যের উপর প্রতিষ্ঠিত শিকার্য পদার্থবিদ্যার সূত্রগুলো তার সকল অভ্যন্তরীণ কাঠামো ভিন্ন থাকে। তবে কাঠামোগুলো পরস্পর সমাপেক্ষে গতিশীল থাকতে হবে। শিকার্য ২. শূন্যস্থান আলোর বেগ সর্বদা ধ্রুব থাকে, এটি অবদানের কাঠামো, এবং অন্যটি রূপান্তরিত হলে অপরিবর্তিত থাকে এবং কাঠামোর বেগ c ছিল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই মাসিক স্থিতি বা পরিধিশীলতার উপর নির্ভর করে উপরোক্ত রূপান্তর সমীকরণ এবং লরেন্জ সমীকরণ নামে পরিচিত। নিম্নে লরেন্জ রূপান্তর সমীকরণ প্রতিপাদন করা হলো। এই সমীকরণ লরেন্জ রূপান্তর সমীকরণ নামে পরিচিত। x prime is equal to x minus bt root of 1 minus b square by c square, y prime is equal to y, j prime is equal to j, t prime is equal to t minus b x by c square root of 1 minus b square by c square। তারপর পূর্ণ কাঠামোর ভি আলোকের বেগের তুলনায় খুবই ছোট হয়ে থাকে, তাহলে ভি যদি খুবই ছোট হয়ে থাকে তাহলে সমীকরণ নিম্নের রূপান্তর হবে। x prime is equal to x minus bt root 1 minus b square by c square is equal to x minus bt, t prime is equal to t minus b x by c square। এগুলো গ্যালিলিও রূপান্তর মাথার উপরে আলোচনা থেকে তারপর স্পষ্ট যে আপেক্ষিক বেগে তার আলোকের বেগের মান কাছাকাছি না হলে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রাপ্ত ফলাফল পরিমাপযোগ্য হবে না। বিপরীত লরেন্জের উপপাদ্য আমরা জানি এস এর প্রাইম কাঠামো এস কাঠামো পূর্বেই মানে তার রূপান্তরিত হতে চাই, তাহলে বি এস মাইনাস বি বসাতে হবে। এক্স প্রাইম ওয়াই প্রাইম জে প্রাইম এবং এস ওয়াই জেটি তার পরস্পরকে বিনিময় করতে হবে। এভাবে যে রূপান্তর পাওয়া যায় তা হলো বিপরীত লরেন্জের উপপাদ্য। বিপরীত লরেন্জের রূপান্তর। বিপরীত লরেন্জের উপ সমীকরণ হলো x ইকুয়াল টু x প্রাইম প্লাস বিটি প্রাইম দেওয়া হচ্ছে রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, y ইকুয়াল টু y প্রাইম, j হলো j প্রাইম, t ইকুয়াল টু t প্রাইম প্লাস হচ্ছে বি স্কোয়ার x প্রাইম তারপর বাই সি স্কোয়ার রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার সময় দীর্ঘায়ন বা আছে কাল দীর্ঘায়ন শুদ্ধ সংযোজন বা ভরবিধি। আপেক্ষিক তত্ত্ব অনুসারে সময় প্রকাশন কোনো জ্বর বা স্থির কাঠামো তার সংগঠিত হয়ে থাকে, তারপর গতিশীল কাঠামো থেকে তারপর লক্ষ্য করলে দেখা যাবে তারপর সময় ব্যবধান বৃদ্ধি পাচ্ছে। সময়ের প্রসারণ এবং কাল দীর্ঘায়ন মনে করি এস প্রাইম দুইটি কাঠামো। t naught is equal to t root 1 minus v square by c square। সিদ্ধান্ত গতিশীল থাকা অবস্থায় ঘড়ি নিশ্চল অবস্থায় থাকা ঘড়ির চেয়ে ধীরে চলে, অর্থাৎ গতিশীল অবস্থায় থাকা ঘড়ির সময় তারপর স্থির অবস্থায় থাকা ঘড়ির চেয়ে রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণ পরিমাণ বৃদ্ধি পাবে। আপেক্ষিক তত্ত্ব অনুসারে দৈর্ঘ্য সংকোচন চিরায়ত বলবিদ্যা অনুসারে তারপর বস্তুর উপর সাপেক্ষে পর্যবেক্ষকের বেগ বা পর্যবেক্ষক সাপেক্ষে বস্তুর যাই হোক না কেন তারপর সকল পর্যবেক্ষককে তারপর নিকট বস্তুর দৈর্ঘ্য একই থাকে। কিন্তু আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার বস্তু পর্যবেক্ষকের মধ্যে আপেক্ষিক থাকলে তারপর দৈর্ঘ্য পর্যবেক্ষকের কম বলে মনে হচ্ছে। একই দৈর্ঘ্য সংকোচন বলা থাকে পর্যবেক্ষকের তারপর গতিশীল অবস্থার দৈর্ঘ্য তারপর স্থির অবস্থার দৈর্ঘ্যের ছোট হয়ে থাকে, তাহলে এই প্রভাবকে দৈর্ঘ্য সংকোচন বলা থাকে। দৈর্ঘ্য সংকোচন নির্ণয় তারপর একটি বস্তুর দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দৈর্ঘ্য, তারপর আর এখন দুটি কাঠামো বিবেচনা করা হয়ে থাকে এস কাঠামো এবং এস প্রাইম কাঠামো। এস কাঠামো স্থির তারপর অচ কাঠামো দিয়ে এস প্রাইম কাঠামো চ দিয়ে সূচিত হয়ে থাকে এই বিদণ্ড। আবার তারপর বিবেচনা করি মনে করি অচ কাঠামো এবং তারপর সেটি সাহিত্য রয়েছে তারপর স্থানাঙ্ক এক্স প্রাইম এক্স টু তারপর নট ইকুয়াল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান। একটি স্বকীয় তারপর চ এবং চ কাঠামোতে ভি বেগে গতিশীল এবং মধ্যে হচ্ছে দুটি স্থানাঙ্ক হচ্ছে এক্স প্রাইম তারপর মধ্যে হচ্ছে এর তার দণ্ডের মাপে এল ইকুয়াল টু এক্স টু প্রাইম তারপর সুতরাং এল ইকুয়াল টু এল নট রুট 1 মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তারপর সমীকরণ এত হতে 31 সাথে প্রমাণিত হয় যে এল নট ইজ গ্রেটার দেন এল, তারপর অর্থাৎ গতিশীল নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য চেয়ে ছোট হবে, এই ঘটনাকে লরেন্স পিরিয়ডের সংকোচন বলা হয়ে থাকে। অর্থাৎ এস কাঠামো বজক এস প্রাইম কাঠামোতে রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার পরিমাণ ছোট বলে মনে হবে। ভর বৃদ্ধি আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিউটনের বলবিদ্যা আমরা জেনেছি যে ভর ধ্রুব রাশি তারপর স্থানকাল তারপর গতিশীলতা তারপর নির্ভরশীল হয় নয়, কিন্তু আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব অনুসারে তারপর সময়ের সাথে গতিশীলতার উপর নির্ভরশীল থাকে। আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগের সাথে ভর বৃদ্ধি হয়, তার এই ঘটনাকে ভর আপেক্ষিকতা বলা হয় থাকে। ব্যাখ্যা: m ইকুয়াল টু mb রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই বি সি স্কোয়ার। সুতরাং সমীকরণ হতে প্রমাণিত হয় যে শুরুতে আমরা ধরে নিলাম কোনো একই রূপে এদের ভর সমান হয়ে থাকে, 36 হতে দেখা যাচ্ছে তা সঠিক নয়, m সমান নয় এম বি, অর্থাৎ এর অর্থ হলো স্থান
ও সময়ের অনুরূপ ভরের পর্যবেক্ষক এবং পর্যবেক্ষণীয় গতির উপর নির্ভরশীল উপরের দৃষ্টান্তে এ বি প্রসঙ্গ কাঠামো এসে গতিশীল, তারপর আছে গতিশীল অবস্থা ভর এবং নিশ্চল বস্তু এবং সম্পর্কীয় সূত্রপাতির জন্য দৃষ্টান্তের অনুরূপ বিবেচনা করা যেতে পারে। এক্ষেত্রে ভি এ ও ভি প্রাইমে খুব কমনের হলে এস কাঠামোতে অচ কাঠামো এবং একজন পর্যবেক্ষক এ স্থির রয়েছে এবং বি এর দিকে এবং ভি বিকে মুহূর্তের মধ্যে তীর্যকভাবে সংঘর্ষ ঘটিয়ে দ্রুত দিকে অগ্রসর হচ্ছে। তারপর হচ্ছে সাহিত্যের সাথে প্রমাণিত হয়েছে গতিশীল কোনো বস্তুর ভর নেই, ভর ওই বস্তুর নিশ্চল ভরের চেয়ে বেশি, অর্থাৎ বেগের বস্তুর ভর বেগে বৃদ্ধি করে। ভরের আপেক্ষিকতা হতে আমরা জানি এম ইজ হচ্ছে এম নট বাই রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। পি ইজ সি হয়ে এম নট বাই জিরো জিরো ইনফিনিটি হয়ে যাওয়া সম্ভব এবং তাই বস্তু আলো বেগের সমান বা বেশি হতে পারে না। এটি হলো আপেক্ষিক গতিশক্তির সমীকরণ। তারপর বস্তু, তারপর এটি হলো বিজ্ঞানী আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ স্থির ভর। তারপর আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর ভর বেগের উপর পরিবর্তিত হয়ে থাকে গতিবেগের আলোর। তারপর বেগের কাছাকাছি হলে উল্লেখযোগ্য বৃদ্ধি পায়। তারপর এই জন্য বস্তু নিজস্ব ধর্ম হিসেবে ভর উল্লেখ করতে হবে, স্থির অবস্থায় ভর নিতে হবে। তারপর একেই বলা হয় থাকে। তারপর এটি বস্তুর ভরই হলো এর স্থির ভর। পারমাণবিক ভর একক, এটি পরমাণুর ভর খুবই নগণ্য না, তাই পারমাণবিক প্রকৃত ভর ধরা হয় না। নিউক্লিয় পদার্থবিজ্ঞানে ভরের প্রচলিত পারমাণবিক ভর একক এবং 1960 সালে কার্বন C12 বা তার প্রমাণ মূল ধরে তার অন্য সকল মৌলের ভর নির্ণয় করা হয়। এক মূল পারমাণু এমইউ বলতে বোঝা যাচ্ছে কার্বন C1/12 অংশ। তারপর এমইউ 1.63772 10^-27 নিউটনের। তারপর এমইউ এই এককের প্রোটনের নিউটন যথাক্রমে 1.027277 এমইউ, 1.008665 এমইউ। তার এমইউ ভরের সমতুল্য শক্তি 933 মেগাভোল্ট।